এই কবর বে কবর, এই ছেলেবেলা আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। আমাদের দেশে একজন বিখ্যাত কবি আছেন, যিনি তার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে ফুটাই তুলেছেন। তাকে আমরা পল্লী কবি বলি। বলেন তো তার নাম কি? পল্লী কবি জসীমউদ্দিন। পল্লী কবি জসীমউদ্দিন যে কবিতাটা লিখে বিখ্যাত হয়েছিলেন সেটা হলো কবর কবিতা, ঠিক না? এই কবর কবিতাটা কিন্তু মূলত একটা ইমোশনাল কবিতা। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে তার দাদির কবর, বাবার কবর, মায়ের কবর সব ঘুরে ঘুরে দেখায়। তো এই কবিতাটা যদি আমি সুন্দর করে আবৃত্তি করি, আপনাদের চোখে পানি চলে আসবে। অথবা এটা যদি আপনি নিজেও মনোযোগ দিয়ে পড়েন, আপনার চোখে পানি চলে আসবে। যেহেতু এটা একটা আনন্দের মজলিস, তাই আমি চাই না আপনারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। এই কারণে এই কবিতাটা দিয়েও একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই কবিতার আর একটা মজার কাহিনী হলো, পল্লী কবি জসীমউদ্দিন এই কবিতাটা লিখছিলেন ক্লাস 8-এ থাকতে। আর ওই সময় এই কবিতাটা ইন্টার ফার্স্ট ইয়ারের বাংলা বইতে ছাপানো হয়ে গেছে। অর্থাৎ কবি নিজেই 8 পাস করে, 9 পাস করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে গেছে, তারপর নিজের লেখা কবিতা নিজে বাংলা বই পড়ছে। এটা বিশাল বড় পাওয়া না? এটা একটা ইতিহাসিক কবিতা। তো এক জায়গায় এই কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলতেছে, যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে, এই একটা কবিতা। তো বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসা, একজন একজন করে প্রতিযোগী আসতেছে আর আবৃত্তি করছে। তো প্রথমে যিনি আসছেন সে মোটামুটি অনেক সুন্দর করে আবৃত্তি করছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারই ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, সবাই বাবা মাশাআল্লাহ দিছে, অনেক নাম্বার পাইছে। সে চলে গেল। এরপরে আসছে একজন নেতা। সে চিন্তা করলো, আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি দেখি কেমন চর্চা আছে। তাই নেতা আবৃত্তি করতে আসছে। তো নেতারা তো নেতার মতো একটা ভাবসাব নিয়ে আসে। তো নেতা আসছে এইভাবে। তাই নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তাই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা উঠে দৌড় মারছে, পোলাপান যা ছিল সব পলাই গেছে। তারপর আবার পরিবেশ শান্ত হয়েছে, সবাই ফিরে আসছে। এরপরে আসছে আরেকজন ছিল। আমাদের যুবক ভাইদের মধ্যেও দেখবেন কিছু যুবক আছে খুব লজ্জা পায়, মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? খুব লাজুক টাইপের মেয়েদের মতো। তো এরকম একটা যুবককে তার বন্ধুরা জোর করে মঞ্চে তুলে দিছে যে তুমি একটু আবৃত্তি করো। সে মঞ্চে এসে তো লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর তোরে নিয়ে গেল যে তো বেশি সময় নষ্ট করছে, এর এদিকে কাজ হবে না। তো সে যাওয়ার পরে আসলে আর একটা ছেলে। আমাদের ওই মাদ্রাসায় কিছু বাচ্চা দেখবেন, এরা সবসময় কান্দে। এ পড়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে। এরে যদি জিজ্ঞাসা যে তুমি কান্দো কে, কয় আমার দাদির কথা মনে পড়ছে। তো এরে যখন বলছে যে তুমি একটু আবৃত্তি করো, এ তো কবর কবিতার নাম শুনে ওর দাদির কথা মনে পড়ে গেছে। ও তো আগেই কান্দা শুরু করে দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ও দাদি রে। তো ওরেও নিয়ে গেছে যে এটা বেশি ইমোশনাল হয়ে গেছে, এর দিয়ে কাজ হবে। তা সে যাওয়ার পরে আর একটা মানুষ আসে। এরপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, পান খেতে খেতে আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর 30 বছর বুঝেই তুই দুই নয়নের চলে। তো মুরব্বী তার মতো করে ইমোশনাল হয়ে চলে গেল। এরপরে যে আসছে সে আবার একটা ছেলে। আমাদের সমাজে কিছু পোলাপান থাকে একটু তোতলা তোতলা টাইপের, কথা বেরোতে সময় লাগে। তা তার আবৃত্তির ঢং ছিল এরকম:
অবর অসীমউদ্দিন, এইখানে তোর দা আদির কবর, ওই ডালিম গাছের সে আর সামনে যাইতে পারছে না, তলে যায় আটকে গেছে আর কি। তাকেও বলে যে তোমার তো সারা রাত শেষ হয়ে যাবে, আবৃত্তি শেষ হবে না, তুমি যাও। সেও চলে গেল। এরপরে আসছে আর একটা ছেলে, আমাদের কিছু যুবক ভাই আছে শীতকালে ঠিক মতো গোসল করে না, যার কারণে দেখা যায় গায়ে একটু চুলকানি টুলকানি ওঠে। এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ও ডালিম গাছের তলে 30 বছর ভিজাই দিছি, তুই নয় চলে। তারাও নিয়ে গেছে যে এত কাপড় চুপড় ছেড়ে ফেলবে একটু পরে, এর দিকে কাজ হবে না। এরপরে আসছে আর একজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে যে আমাদের এই অনুষ্ঠানগুলোর আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান ওঠে, তো একটু অতিরিক্ত খাওয়ার কারণে পেটে সমস্যা হয়েছে আর কি, ডায়রিয়ার রোগী। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তো তাদের কবর, ওই ডালিম গাছ। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, ওই স্টেজ নষ্ট করে ফেলে দিলে, এদের কাজ হয় না। তাই সবাই চলে গেল। সর্বশেষ প্রতিযোগী আসলো। সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে আবার একটু আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন, মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী, তাই না? তো মাঝে দিয়ে আবার আর একটা জাতীয় আছে যারা পুরুষও না নারীও না, তাই না? গাইবান্ধা আছে না তারা? তো এই পাবলিকের কথা বলার ঢঙও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো, একটু হেলে দুলে কথা বলে আর কি। তো এই পাবলিক একটা আসে যে আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বে কবর, এই ছেলেবেলা আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।